এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের যে ফাঁদে ঘুরে গেল যুদ্ধের সমীকরণ। সামনে এলো নতুন মধ্যস্থতাকারীর নাম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ভাবাই যায় না দর্শক যে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক এবং পাকিস্তানের কাছে হাত পাতবে। এখন ঘটনা মনে হচ্ছে তাই। ছবি এবং খবর সেটাই প্রমাণ করে যে তুরস্ক একটু দূরে আছে, কিন্তু পাকিস্তানের কাছে সরাসরি হোয়াইট হাউসে শাহবাজ শরীফ এবং আসিম মুনির দুজন হাজির হয়েছেন এবং ইরানের কাছে যুক্তরাষ্ট্র তার যে যুদ্ধবিরতির 15 দফা প্রস্তাব সেটা হস্তান্তর করেছে এবং পাকিস্তান সেটা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। এদিকে ইসরায়েলের আকাশে হাজার হাজার কাক উড়তে দেখে মহাপ্রলয়ের আতঙ্কে ইহুদিরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শায়েস্তা করার সঠিক উপায় খুঁজে পাচ্ছে না কেউই। এত এত হামলার শিকার হচ্ছে তেহরান, তবু বিস্ময়করভাবে টিকে আছে ইসলামী বিপ্লবের দেশটি। একই সঙ্গে পাল্টা হামলায় শত্রুদের ছত্রভঙ্গ করে দিচ্ছে শহীদ আলী খামেনির দেশ। অবাক করা বিষয় হচ্ছে, ইরানের সস্তা ড্রোন ঠেকাতে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত যুদ্ধ বিমান ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এই দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টর আছে, কিন্তু সেগুলো দিয়ে ড্রোন ধ্বংস করার খরচ অত্যন্ত বেশি। এদিকে মার্কিন সেনার বিরুদ্ধে 5 লাখ ইরাকি বাহিনী ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা। ভয়ে আতঙ্কে দিশেহারা ট্রাম্প ও নেতানিয়াহু বাহিনী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এই দিনটার অপেক্ষাতেই ছিল যেন ইরান। যুদ্ধের ময়দান থেকে যুক্তরাষ্ট্রের ধীরে ধীরে পিছিয়ে যাওয়ার দৃশ্য মধ্যপ্রাচ্যের যাবতীয় হিসেব নিকেশ আমূল বদলে দিয়েছে। দৃশ্যত ইরান শুধু আমেরিকা, ইসরায়েল বা ইউরোপকেই সামরিকভাবে ঘায়েল করেনি, সাথে মধ্যপ্রাচ্যের যেসব দেশ দীর্ঘদিন ধরে আমেরিকার ছায়াতলে থেকে নিজেদের নিরাপদ ভাবত এবং আমেরিকার বন্ধু হিসেবে পরিচিত ছিল, তাদেরকেও মনস্তাত্ত্বিকভাবে এক চরম ধাক্কা দিয়ে হারিয়ে দিয়েছে বলে মত বিশ্লেষকদের। সবাইকে এক সুতোয় গেঁথে এবং নিজ রণকৌশলে পরাস্ত করে ইরানই এখন মধ্যপ্রাচ্যের অঘোষিত বস। এদিকে ইরানের মিসাইল মুহূর্তেই দখলে নিল ইসরায়েলের আকাশ। ইসরায়েলি 70 টার্গেট গুড়ানোর দাবি ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের বিধ্বংসী মিসাইল ও ড্রোন হামলায় একদিনে নিহত প্রায় 8 শতাধিক মার্কিন ও ইসরায়েলি সেনা। গাজা ও ফিলিস্তিনের চেয়েও ভয়াবহ অবস্থা এখন ইসরায়েলের মাটিতে। সাধারণ মানুষের মধ্যে পড়েছে দেশ ত্যাগের হিড়িক। ওকেজো হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানকে থামাতে বিশ্ব নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে ইসরায়েল। এই খুশিতে বলুন আলহামদুলিল্লাহ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার আরেক পরাশক্তি দেশ ভারতও এখন আর বসে নেই। তারাও চাচ্ছে এই যুদ্ধে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবির্ভূত হতে। ট্রাম্পের পাকিস্তানকে দায়িত্ব দেওয়ার পর এবার ইরানও ভারতকে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী দেশের ভূমিকায় দেখতে চাইল। নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহি বলেন, যুদ্ধ হচ্ছে 3 দেশের মধ্যে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। এই 3 দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক আছে। এ কারণে তেহরান মনে করে এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভারত নিশ্চিতভাবে কার্যকর ও বিশ্বস্ত ভূমিকা পালন করতে পারে। এরপর থেকেই নয়াদিল্লিতেও শুরু হয়েছে ব্যস্ততা। মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীলতা ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুসারে বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন, যেখানে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও। যুদ্ধ শুরুর আগে মধ্যস্থতায় যুক্ত থাকা তুরস্কও আবার নতুন করে নেমেছে যুদ্ধবন্ধের আলোচনায়। তারা ইরানি কর্মকর্তা এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ করছে। তাদের লক্ষ্য ছিল একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আলোচনার পথ খুলে দেওয়া। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তার আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উইটকফ এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের জেরে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ইতিমধ্যে ভোগান্তিতে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক চাপের কারণে এখন যুদ্ধবিরতি চাইছে ট্রাম্প। তবে এক্ষেত্রে তারা প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়েছে পাকিস্তানকে। যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদের মাধ্যমে তেহরানে 15টি পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাবনাও পাঠিয়েছে ট্রাম্প। সেই প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে, সে সময়ে যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতকে চাইল ইরান। ইরানের এই চাওয়া ইঙ্গিত দিচ্ছে যুদ্ধে এখন বিশ্বের প্রভাবশালী সকল দেশ নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য তৎপর। এদিকে ইসরায়েলের আকাশে হাজার হাজার কাক উড়তে দেখে মহাপ্রলয়ের আতঙ্কে ইহুদিরা। এতদিন নিজেদের ক্ষমতাবান ও শক্তিশালী বলে জাহির করে আসছিল ইহুদি দেশ ইসরায়েল। তবে ইরানের সঙ্গে লড়তে এসে কার্যত নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে নেতানিয়াহু বাহিনী। ইরানকে দুর্বল করতে এসে উল্টো তাদের প্রতিশোধের মিসাইল হামলার কাছে পরাজিত তারা। এমনকি তাদের পাপের শহর ধ্বংস করতে লাগাতার ভয়াবহ মিসাইল হামলা করেই চলেছে ইরানি বাহিনী। আর তাতেই নিজেদের সাজানো দেশেই এখন যেন নিজেদের ধ্বংস করা গাজা শহরের মতোই বিধ্বস্ত। নানা কুসংস্কার ও পাপে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে ইসরায়েলের ইহুদিরা। এমনকি তাদের মসিহ দাজ্জালকে স্বাগত জানাতে
আল আকসা মসজিদকে ভেঙে থার্ড টেম্পল বানানোর জন্য অপেক্ষায় রয়েছে। তবে নিজেদের করা ভুলের কারণে প্রতিদিনই যখন ধেয়ে আসা ইরানি মিসাইল সামলাতে ব্যস্ত নেতানিয়াহু দেশ, তখনই এবার সেখানে দেখা গেছে এমন এক অদ্ভুত ভয়াবহ দৃশ্য যা বোধহয় কল্পনা করেনি কেউই। সেখানে দিনে দুপুরে রাজধানী তেল আবিবের আকাশে হঠাৎ করে ছেয়ে যায় কালো অন্ধকারে। না কোনো মেঘ বা ধোঁয়া নয়, আকাশ ছেয়ে যায় হাজার হাজার কাকের ডানায়। আর তাতেই ভয়ে কাঁপছে ইহুদিরা। এই বিশাল পাখিজাক যখন দিগন্ত জুড়ে আকাশ জুড়ে উড়ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য চাদরে ঢেকে যাচ্ছে পুরো শহর। বিশেষ করে বিখ্যাত ইসরায়েলি টাওয়ারের মতো উচ্চ ভবনগুলোর উপর দিয়ে এই পাখির দল যখন অন্তহীনভাবে চক্রাকারে উড়ছিল, তখন তাদের ভয়াবহ চিৎকারে যেন কিয়ামত নেমে আসবে এমন করে আঁতকে ওঠে বাসিন্দারা। তাদের শহরে এই দৃশ্য নিমেষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতির চরমে, ঠিক সেই মুহূর্তে এই অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই অশুভ লক্ষণ বা বড় ধরনের বিপদ সংকেত হিসাবে দেখছেন। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তান্ত্রিকরা এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। তাদের ধর্মগ্রন্থগুলোতে বর্ণনা করা হয়েছে যে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এমনভাবে আকাশে পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হবে, আর এই কারণেই চলমান যুদ্ধে নিজেদের দেশ ইরানের কাছে হেরে যেতে পারে এমন আশঙ্কা করছে বহু ইহুদিরা। এদিকে এবার মার্কিন সেনার বিরুদ্ধে 5 লাখ ইরাকি বাহিনী ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা। ভয়ে আতঙ্কে দিশেহারা ট্রাম্প ও নেতানিয়াহু বাহিনী। মার্কিন সেনারা যখন ইরানের মাটিতে নেমে সরাসরি যুদ্ধ শুরু করতে যাচ্ছে, সেই আবহে ইরানের আইআরজিসির হাত শক্ত করল সরাসরি ইরাক। ইরাকের 5 লক্ষ সেনা বিশিষ্ট পিএমএফ বা পপুলার মোবিলাইজেশন ফোর্স সরাসরি জানিয়ে দিল তারা ইরানের সেনার সাথে মিলিত হয়ে মার্কিন সেনার বিরুদ্ধে লড়াই করবে। আর এই প্রথম ইরাক যখন আনুষ্ঠানিকভাবে ইরানের সৈন্যবাহিনীর সাথে যোগ দিতে মার্কিন সেনার সাথে লড়াই করার কথা ঘোষণা করল। আর এতেই এই যুদ্ধে এখন পর্যন্ত যখন মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো যখন অধিকাংশ ইসরায়েল বা মার্কিন সেনার সঙ্গে যুক্ত হয়েছে অথবা নীরব রয়েছে, সেই প্রেক্ষাপটে ইরাক সরাসরি ইরানের পক্ষে দাঁড়ালো। তাতেই যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ সম্পূর্ণরূপে বদলে গেল। আর এতে সাদ্দাম হোসেনের আত্মা কিছুটা হলেও শান্তি পেল, কারণ সাদ্দাম হোসেন ইরাককে আমেরিকার গ্রাস থেকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করেছেন। ইরাক এবং ইরানের সৈন্যবাহিনী মিলিতভাবে মার্কিন সেনার বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণার পরই যেন ইরাক রাষ্ট্র শেষ পর্যন্ত আমেরিকা থেকে স্বাধীন হতে যাচ্ছে, তারই সম্ভাবনা অত্যন্ত প্রবল হলো। ইরানের হয়ে সরাসরি ইরাকি বাহিনীতে যুদ্ধের অনুমতি দিল ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি। তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই যুদ্ধে ইরানের হয়ে ইরাকের পিএমএফ সেনারা লড়াই করবে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। এর ফলে ইরাকি জনগণ যে আর বেশি দিন মার্কিন দাসদের অধীনে থাকবে না তা স্পষ্ট হয়ে গেল। আইআরজিসি এই মুহূর্তে বহুগুণ শক্তিশালী হলো পিএমএফ এর 5 লক্ষ সেনা যুক্ত হওয়ায়। এদিকে ইরানের মিসাইল মুহূর্তেই দখলে নিল ইসরায়েলের আকাশ। ইসরায়েলি 70 টার্গেট গুড়িয়ে দেওয়ার দাবি ইরানের। আবারও প্রকম্পিত ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশ ছেড়ে ধেয়ে এলো ইরানি মিসাইল। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের 26তম দিনে এসে যুদ্ধের রূপ এখন আরো ভয়ঙ্কর। ইরানের নির্ভুল নিশানায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের 70টিরও বেশি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা। অপারেশন টু প্রমিস 4 এর আওতায় এটি ছিল 81তম ধাপ। আর প্রতিশোধমূলক হামলা। ইরান থেকে ছুটে যাওয়া ইমাদ কিয়াম, খোরাম শহর 4 এবং কদর মিসাইলগুলো আগুনের গোলার মতো আশ্রে পড়েছে ইসরায়েলের বুক জুড়ে। হাইফা থেকে দিমোনা পুরো ইসরায়েল এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে। ইরান নিশ্চিত করেছে তাদের মূল লক্ষ্যবস্তু ছিল হাইফা এবং তেল আবিবের উত্তর ও দক্ষিণাঞ্চল। ইরানের দাবি প্রতিটি মিসাইল তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্যের বরাতে জানানো হয়েছে আগের 3টি ধাপের হামলার পর এই দফায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। তেল আবিব স্বীকার না করলেও ইরান দাবি করছে এই যুদ্ধে নিহত বা আহতের সংখ্যা এখন পর্যন্ত প্রায় 2,500 ছাড়িয়ে গেছে। ভাবাই যায় না দর্শক যে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক এবং পাকিস্তানের কাছে হাত পাতবে।
এখন ঘটনা মনে হচ্ছে তাই। ছবি এবং খবর সেটাই প্রমাণ করে যে তুরস্ক একটু দূরে আছে, কিন্তু পাকিস্তানের কাছে সরাসরি হোয়াইট হাউসে শাহবাজ শরীফ এবং আসিম মুনির দুজন হাজির হয়েছেন এবং ইরানের কাছে যুক্তরাষ্ট্র তার যে যুদ্ধবিরতির 15 দফা প্রস্তাব সেটা হস্তান্তর করেছে এবং পাকিস্তান সেটা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। এমনকি এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তারা এখন সুটকেস গোছাচ্ছেন পাকিস্তানে যাওয়ার জন্য। পাকিস্তানে যেয়ে আলোচনা করবে ইরানের কর্মকর্তাদের সঙ্গে। এর মধ্যে আবার তুরস্ক ঢুকেছে এবং তুরস্ক যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যোগাযোগটা ঘটাচ্ছে এবং বার্তা আদান প্রদান করেছে, মানে ভায়া তুরস্কের মাধ্যমে। কারণ ইরান শুরু থেকেই নিজেদেরকে আড়ালে রেখেছে এবং এই যুদ্ধ বিরতি প্রস্তাব বা শান্তি প্রস্তাব চুক্তি কোনো কিছুই ইরানের পক্ষ থেকে না। যুদ্ধটা যেমন চাপিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর, তেমনি এখন যুদ্ধ বন্ধ বা বিরতি এটাও কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসছে। এখানে ইসরায়েলের ভূমিকা বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রে যে খবর আসছে, যে ছবি দেখা যাচ্ছে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরীফের সঙ্গে আসিম মুনির সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভাইদ বলেন, আমরা এখন নিশ্চিত করতে পারি যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি তারা ইরানিদের কাছে উপস্থাপন করছে বলে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে। এখন তারা এর জবাবের অপেক্ষায় আছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে একটা বৈঠকও অনুষ্ঠিত হতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করে আসেন। তবে ইরান বলছে এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বার্তা আদান প্রদান করছে তুরস্ক। তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পররাষ্ট্র বিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আর মাগান রয়টার্সকে বলেছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদানে ভূমিকা পালন করছে আঙ্কারা, মানে তুরস্ক। হারুন বলেন, এই বার্তাগুলোর মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানো এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা। যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে তুরস্ক আরো কয়েকটি দেশের সঙ্গে মিলে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। এখানে খেয়াল করেন যে সবসময় কিন্তু এই ধরেন গাজা যে হামাসের সাথে ইসরায়েলের সংঘাত বা মধ্যপ্রাচ্যের অন্যান্য যে কোনো সংঘাতে মুখ্য ভূমিকা পালন করতে কিন্তু কাতার, তারপরে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, জর্ডান। এবার কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশগুলো নেই। কেন নেই? ইতিমধ্যে এই দেশগুলোতে হামলা করেছে ইরান। ইরানের অভিযোগ যে এই দেশগুলো আমেরিকাকে সহযোগিতা করছে এবং তাদের দেশে স্থাপিত সামরিক ঘাঁটিগুলো থেকে ইরানকে হামলা করা হচ্ছে। সুতরাং এই কারণে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে এই সমস্ত দেশগুলোতে। ফলে যেহেতু তারা হামলায় আক্রান্ত, এই দেশগুলো কিন্তু এবার মধ্যস্থতার মধ্যে নেই। তার বাইরে মুসলিম দেশগুলোর মধ্যে আছে তুরস্ক এবং পাকিস্তান, যার যে এই দুটি দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে। এই সম্পর্ককে এখন কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই কারণে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো কিন্তু এখন পেছনে চলে গেছে, সামনে চলে আসছে ইউরোপ এশিয়ার দেশ তুরস্ক এবং দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এটাও কিন্তু একটা নতুন, এবার যুদ্ধের নতুন একটি অধ্যায়, যে পাকিস্তান এবং তুরস্ক মুখ্য ভূমিকা একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ বন্ধের ব্যাপারে বা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তারা দুই পক্ষের মধ্যে এখন আলোচনা করছে এবং মধ্যস্থতার চেষ্টা করছে। দর্শক, এই দিনটার অপেক্ষাতেই ছিল যেন ইরান। যুদ্ধের ময়দান থেকে যুক্তরাষ্ট্রের ধীরে ধীরে পিছিয়ে যাওয়ার দৃশ্য মধ্যপ্রাচ্যের যাবতীয় হিসেব নিকেশ আমূল বদলে দিয়েছে। দৃশ্যত ইরান শুধু আমেরিকা, ইসরায়েল বা ইউরোপকেই সামরিকভাবে ঘায়েল করেনি, সাথে মধ্যপ্রাচ্যের যেসব দেশ দীর্ঘদিন ধরে আমেরিকার ছায়াতলে থেকে নিজেদের নিরাপদ ভাবত এবং আমেরিকার বন্ধু হিসেবে পরিচিত ছিল, তাদেরকেও মনস্তাত্ত্বিকভাবে এক চরম ধাক্কা দিয়ে হারিয়ে দিয়েছে বলে মত বিশ্লেষকদের। সবাইকে এক সুতোয় গেঁথে এবং নিজ রণকৌশলে পরাস্ত করে ইরানই এখন মধ্যপ্রাচ্যের অঘোষিত বস। 48 ঘন্টার সময় দিয়ে তারপর ট্রাম্পের পিছিয়ে যাওয়ার পর নানান কথা চাউর হয়েছে। বিশ্লেষকদের মতে প্রায় 2500 বছর পর ইরান এই প্রথম ককেশিয়ানদের বিরুদ্ধে এবং প্রায় 1300 বছর পর এই প্রথম সেমিটিকদের বিরুদ্ধে যুদ্ধে এক অভাবনীয় ফল পাচ্ছে। অনেকে এটাকে ইরানের জয় হিসেবেই দেখছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় আমেরিকান এবং পারসিক উভয়ই ইন্দো আর্য গোত্রের। অন্যদিকে আরব এবং ইহুদিরা সেমিটিক। ইন্দো আর্য পারসিকরা বরাবরই এক অদম্য জাতি। একাধিকবার তারা ইন্দো আর্য গ্রিকদের পরাজিত করেছিল, আবার গ্রিকদের হাতেও একাধিকবার তারা পরাজিত হয়েছিল। ইতিহাস বলছে 490 খ্রিস্টপূর্বে ম্যারাথনের প্রান্তর থেকে 26.2 মাইল দৌড়ে গিয়ে এথেন্সে পৌঁছে পারসিকদের বিরুদ্ধে জয়ের খবর দিয়ে অতি ক্লান্তিতে মৃত্যুবরণ করেছিল ফেইদিপাইদিস। সেই ফেইদিপাইদিসের স্মৃতিতে অদ্যবধি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। গ্রিকরা একসময় বিশ্বাসই করতে পারত না যে কখনো পারস্য তারা দখল করতে পারবে। সিকান্দার শাহ বা আলেকজান্ডার গ্রিকদের সেই সন্দেহকে সত্যে পরিণত করেছিলেন। আলেকজান্ডারের কাছে পরাজিত হয়ে পারসিক সাম্রাজ্যের ভিত্তি চরমভাবে দুর্বল হয়ে গিয়েছিল। সেই পরাজয়ের প্রায় 1000 বছর পর আরব সেমিটিকদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়ে পারসিকেরা নিজেদের হাজার হাজার বছরের জাত ও ধর্ম হারিয়েছিল। কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন। আজ সারা বিশ্ব চিনছে সেই ভয়ঙ্কর ইরানকে, যে ইরান ছেড়ে কথা বলে না। বিশ্বের অন্যতম বৃহত্তম এবং অত্যাধুনিক মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে দীর্ঘ অভিযানের পর অবশেষে ফিরে গেছে। গত ফেব্রুয়ারি মাসে যে জাহাজটি বিপুল জ্বালানি ও গোলাবারুদ নিয়ে রণক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছিল,
12ই মার্চ সেটির লন্ড্রি রুমে রহস্যময় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরই সোমবার এএফপির বরাতে জানা গেছে মার্কিন এই দম্ভের প্রতীকটি এখন পিছু হটেছে। ওয়াশিংটনের এই ফিরে যাওয়া তেহরানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। ইসরায়েল বা আমেরিকার ফাঁপা বাগবাকুমে এখন আর মধ্যপ্রাচ্যের কেউ বিশ্বাস করতে পারছে না। ককেশিয়ান ও সেমিটিক শক্তির এই পরাজয়ের প্রভাব তাদের যুদ্ধ অর্থনীতির উপর সুদূর প্রসারী হবে। সত্যি বলতে কি, ককেশিয়ানদের গর্বের বেলুন ইরান ফুটো করে দিয়েছে। রণক্ষেত্রের উত্তাপ এখন সরাসরি ইসরায়েলের ভেতরে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরের কাছে একটি উড়োজাহাজ লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ওই বিমানবন্দরের মূল অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে এবং হাইফা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের এই সরাসরি আঘাত প্রমাণ করে যে তারা এখন আর কেবল ছায়া যুদ্ধের উপর নির্ভরশীল নয়, পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে এ পর্যন্ত 82,417টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 281টি হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসি রয়েছে। এই ধ্বংসযজ্ঞের মাঝে এখন শুরু হয়েছে কান্নার রোল, যা যুদ্ধের এক ভয়াবহতা তৈরি করেছে, যেখানে মা এবং স্ত্রীরা তাদের প্রিয়জনের ছিন্ন ভিন্ন দেহ খুঁজে ফিরছেন। যুদ্ধের ময়দানে যখন বারুদ পুড়ছে, পর্দার আড়ালে তখন চলছে তীব্র কূটনৈতিক রশি টানাটানি। ইরান দাবি করেছে যুদ্ধ বন্ধের লক্ষ্যে তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বিশেষ বার্তা পেয়েছে। সরাসরি না হলেও কয়েকটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে ওয়াশিংটন এই অনুরোধ পাঠিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ঐক্যমত্যের দাবিকে মিথ্যা খবর বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। ইরান এই বার্তার জবাবে উল্টো কড়া হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে পাকিস্তান, মিশর এবং তুরস্কের মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিলছে। এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন। যদিও সরাসরি আলোচনা হয়নি, তবে পরোক্ষ কূটনৈতিক তৎপরতায় দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। অন্যদিকে সৌদি আরবের অবস্থান এখন বেশ জটিল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলা চালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। যুবরাজের যুক্তি হল মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে সফল করা সম্ভব। তবে সৌদি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে যুবরাজের এই অবস্থানের কথা অস্বীকার করেছেন। সুন্নি আরব দেশগুলোর এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ইরানের ক্রমবর্ধমান শক্তি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে ইসরায়েল যখন মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে লড়াই করছে, তখন ইরানের সামরিক জয় মানবাধিকার এবং বাকস্বাধীনতার উপর কালো ছায়া ফেলছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েই যায়। বিশ্ব অর্থনীতির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এর ফলে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এর চেয়েও বড় আতঙ্ক হল ইন্টারনেট বিপর্যয়। হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে বিশ্বব্যাপী ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করা একাধিক সাবমেরিন কেবল রয়েছে। ইরান যদি এই কেবলগুলো কেটে ফেলে, তবে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধসে পড়তে পারে। এই আশঙ্কার মুখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সরাসরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে ফোনালাপে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। আরাগচি চীনকে স্পষ্ট করেছেন যে ইরান শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, সাথে সামগ্রিকভাবে সংঘাতের অবসান চায়। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। দীর্ঘদিনের ঝানু কূটনৈতিক আলী লারিজানির স্থলাভিষিক্ত হয়েছেন বিপ্লবী গার্ড বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদর। তিনি এখন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব। একজন কট্টরপন্থী সেনা কর্মকর্তাকে এই পদে বসানোর অর্থ হল ইরান এখন থেকে আরও বেশি আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতি গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের মুখে তেহরান তাদের সামরিক নেতৃত্বকে নতুন করে সাজিয়ে নিয়েছে। ইরানের এই সামরিক ও কূটনৈতিক বাজিমাত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। সব মিলিয়ে 2026 সালের এই বসন্তে ইরান কেবল একটি রাষ্ট্র হিসেবে নয়, পুরো অঞ্চলের একচ্ছত্র নিয়ন্ত্রক বা বস হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানকে শায়েস্তা করার সঠিক উপায় খুঁজে পাচ্ছে না কেউই। এত হামলা শিকার হচ্ছে তেহরান, তবু বিস্ময়করভাবে টিকে আছে ইসলামী বিপ্লবের দেশটি। একই সঙ্গে পাল্টা হামলায় শত্রুদের ছত্রভঙ্গ করে দিচ্ছে শহীদ আলী খামেনির দেশ। অবাক করা বিষয় হচ্ছে ইরানের সস্তা ড্রোন ঠেকাতে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত যুদ্ধ বিমান ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এই দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টর আছে, কিন্তু সেগুলো দিয়ে ড্রোন ধ্বংস করার খরচ অত্যন্ত বেশি। যুদ্ধ বিমানে খরচ অনেক, কিন্তু ইন্টারসেপ্টরের খরচ আরো অনেক বেশি। অর্থাৎ মশা মারতে কামান দাগাচ্ছে উপসাগরীয় দেশগুলো। তাই বিকল্প উপায় খুঁজতে দিশেহারা হয়ে যাচ্ছে দেশগুলো। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 24 মার্চ পর্যন্ত ইরান 3000-এর বেশি ড্রোন ছুড়েছে। বেশিরভাগই ছোড়া হয়েছে সৌদি, কাতার, ওমান, আমিরাত ও বাহরাইনে। তারা অবশ্য দাবি করছে বেশিরভাগ ড্রোন আকাশেই ধ্বংস করা হচ্ছে, কিন্তু এইসব করতে করতে এই দেশগুলো কঠিন সমস্যার মুখোমুখি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধ বিমান দিয়ে ড্রোন ঠেকাতে গিয়ে তাদের খরচ বাড়ছে, একই সঙ্গে পাইলট ও যুদ্ধ বিমানের উপর বাড়তি চাপ তৈরি করা হচ্ছে। এই উপায় কোনোভাবেই লম্বা সময়ের জন্য টিকবে না। ইরানের শাহেদ ড্রোন এক একটির দাম $20 থেকে $50,000, অথচ মাত্র একটি F-60 যুদ্ধ বিমান 1 ঘন্টা আকাশে ওড়াতেই খরচ হয় $25,000 বেশি। ড্রোন ধ্বংস করতে যুদ্ধ বিমান থেকে যেসব অস্ত্র ছোড়া হয়, সেগুলোর খরচও অনেক বেশি। গণমাধ্যমগুলো জানিয়েছে ইরানের ড্রোন আটকাতে যুদ্ধ বিমান থেকে AIM-9X সাইড ওয়ান্ডার মিসাইল ব্যবহার করা হচ্ছে। এমনকি $10 লাখ বেশি দামের AIM-120 অ্যামরাম মিসাইলও ব্যবহার করা হচ্ছে।
আমেরিকার কাছে এমন যন্ত্র রয়েছে যা সাধারণ রকেটকে ড্রোন বিধ্বংসী মিসাইলে পরিণত করতে পারে, তবে এগুলোর প্রত্যেকটির দাম $20,000 বেশি। 2018 সাল থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবকে এরকম প্রায় 27,000 যন্ত্র দেওয়ার কথা আমেরিকার, কিন্তু ওই 3 দেশ পরে যন্ত্রগুলো পেয়েছিল কিনা তা স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে প্রতিরক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেটা সস্তা কিন্তু কাজের জিনিস। এ কারণে বিকল্প খুঁজছে সৌদি, কাতার, আমিরাত। আপাতত তারা যুদ্ধবিমান থেকে ভারী গুলি ছুটছে, এটা মিসাইলের তুলনায় অনেক সস্তা। এখানেও সমস্যা আছে, এর জন্য যুদ্ধবিমানকে টার্গেটের খুব কাছাকাছি যেতে হয় এবং জনবসতির উপর এগুলি ব্যবহারে হতাহতের ঝুঁকি থাকে। এছাড়া প্রতিটি যুদ্ধবিমানে এ ধরনের গুলির পরিমাণও সীমিত থাকে। যেমন একটি F-16 যুদ্ধবিমান মাত্র 5 সেকেন্ড গুলি করার পরে এর ম্যাগাজিন খালি হয়ে যায়। সমস্যা আরও আছে, এসব আধুনিক যুদ্ধবিমানের জন্য ড্রোন ধ্বংস করা কঠিন। শাহেদ ড্রোনের গতি যুদ্ধবিমানের গতির প্রায় 5 ভাগের 1 ভাগ, ফলে তুলনামূলক কম অভিজ্ঞ পাইলটদের জন্য টার্গেট ধ্বংস করা কঠিন। এসব বিবেচনা করে সৌদি, কাতার, আমিরাত অনেক রকম বিকল্প ভাবছে, কারণ তারা চাইছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল বা ইন্টারসেপ্টরের মজুত যেন ঠিক থাকে। কারণ এক একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের দাম প্রায় $40 লাখ। অন্য সব উপায় ব্যর্থ হলে এসব ইন্টারসেপ্টর খরচ করতে বাধ্য হবে সৌদি, কাতার ও আমিরাত। অবশ্য কিছু কিছু বিকল্প বাস্তবায়ন করছে তারা, যেমন আরব আমিরাত হেলিকপ্টার ব্যবহার করছে ড্রোন ধ্বংস করতে, এটা ইউক্রেনের কৌশল। কিন্তু আমিরাতের হেলিকপ্টারের সংখ্যা খুবই কম। আমিরাত এটাও ভাবছে ইসরায়েল থেকে লেজার ভিত্তিক প্রযুক্তি কিনবে, এই প্রযুক্তি দিয়ে ড্রোন ধ্বংস করার খরচ খুবই কম। সৌদির বিকল্প কয়েকটি, তারা আমেরিকাকে বলছে যুদ্ধ চালিয়ে যেতে যেন ইরান দুর্বল হয়। তাছাড়া পাকিস্তানের সঙ্গে সৌদির সামরিক চুক্তি আছে, সে চাইলে পাকিস্তানের অস্ত্র ব্যবহার করতে পারে। বিশ্লেষকদের প্রশ্ন, সৌদি, কাতার, আমিরাত বিকল্প উপায় পেতে পেতে ততদিন ইরানের বিরুদ্ধে টিকে থাকতে পারবে তো?